আমার যতদিন নিজস্ব গান জনপ্রিয় হয়নি ততদিন আমি মঞ্চে গান করিনি। আমার কনসার্ট প্রথমেই হয়েছে লন্ডনে। যখন আমার নামটা ঘোষণা করল, আমি একটু ভয়ংকর চিৎকার শুনতে পেলাম যে আমার গায়ে কাটা দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আঁখি আলমগীর, আর আপনারা দেখছেন আঁখির গল্প। অনেক গল্প করা হচ্ছে, মনে হচ্ছে যে একেবারে আমার মনের দরজা খুলে ফেলেছি এবং আস্তে আস্তে একটু একটু করে সেখানে এন্ট্রি হচ্ছে, মানে আপনারা জানতে পারছেন অনেক কিছু। আজকে আমার স্টেজ নিয়ে একটু গল্প করতে ইচ্ছে হচ্ছে খুব, কারণ শিল্পী আঁখির ক্যারিয়ারের একটা বড় এবং ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মঞ্চে গান করা। গানের ক্যারিয়ার শুরু 1994-এ, সেই হিসাব ধরলে একদম প্রফেশনালি গান করা। তো সেই হিসাব ধরলে কিন্তু 31 বছর ধরে আমি গান করছি। কিন্তু আমার যতদিন নিজস্ব গান জনপ্রিয় হয়নি ততদিন আমি মঞ্চে গান করিনি। তো আমার যখন প্রথম কলি বিষের কাঁটা ৩ মাসের ব্যবধান বা ৪ মাসের ব্যবধানে দুটো অ্যালবাম আসে, তখন থেকে আমার গান হিট হওয়া শুরু হয়। প্রথম কলি থেকে তুমি চারা গাছে প্রথম কলি ফুটতে দিলা না, বিষের কাঁটা থেকে নদী বোঝে জোয়ার ভাটা এবং পিরিতি বিষের কাঁটা। মোটামুটি আমার মানে 97-এর দিকেই কিন্তু আমার ৩টা গান অলরেডি তখন খুবই জনপ্রিয় ছিল। আমি তখন মঞ্চের আমন্ত্রণ পাওয়া শুরু করলাম, কিন্তু কোনটায় গাবো না এরকম সবসময় ভাবতো, বা আমি এটাও বুঝতাম না যে মঞ্চে গান গাওয়ার জন্য কত টাকা আমার চাওয়া উচিত। আমি কিন্তু এটা বুঝারও আমার পরিপক্কতা ছিল না। কত আসলে ইনোসেন্ট ছিলাম সেটা বুঝানোর জন্য বলছি যে কত টাকা কে নেয় জানতাম না, আমি কত টাকা ডিজার্ভ করি আমি এটা জানতাম না, আমার সাথে মিউজিশিয়ান কারা থাকবে, মিউজিশিয়ান কয়জন থাকে একটা আর্টিস্টের সাথে বাজায়, মানে কোথায় প্র্যাকটিস করে, এসব আমি কিছুই জানতাম না। তো প্রথম শোয়ের কথা যদি বলি, দেশ বিদেশে ঘোরার কথা তাহলে চলে আসতে হবে, কারণ মোটামুটি ১ বছর ২ বছর গ্যাপ দিয়ে আমরা পারিবারিকভাবে বিভিন্ন দেশে বেড়াতে যেতাম। সেটা আব্বু আমাদেরকে নিয়ে যেত বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, কখনো ইন্ডিয়াতে, বা কখনো কোনো ছুটিতে কক্সবাজার, চিটাগং, আবার কখনো লন্ডনে, কখনো কানাডায়। তো মানে আমরা অনেক ঘুরে বেরিয়েছি ছোটবেলা থেকেই। এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, এটা আলাদা করে বলার কিছু নেই। বাট আমার জীবনে আমার প্রথম বড় কনসার্ট প্রথমেই হয়েছে লন্ডনে। এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, যে মানুষ অনেকগুলো দেশে শো করে তারপর একটু বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। তো আমার প্রথম শোই হয়েছে দেশের বাইরে। আমাদের মিউজিশিয়ান একজন আছেন, উনি অক্টোপ্যাড বাজান, উনার নাম পলাশ। উনি আমার সাথে যোগাযোগ করেন যে উনি একটা টিম করবেন, আমি মঞ্চে গাবো যখন উনি একটা টিম বানাবেন, সেই টিমটা আমার সাথে ফিক্সড ওনারা বাজাবেন। এভাবেই কিন্তু আমি এভাবে শিখেছিলাম। তারপর উনি বললেন লন্ডনে একটা শো হবে, সেখানে কিংবদন্তি শিল্পীরা থাকবেন, সৈয়দ আব্দুল হাদী আঙ্কেল থাকবেন, শেফালি ঘোষ ম্যাম থাকবেন, সেদিকে কনক চাপা আপু থাকবেন, আতিক বাবু ভাই, রুকসি আপু, আমি যতটুকু মনে পড়ছে এই কয়েকজন গানের শিল্পী, কোনো অন্য নাচ টাচ কিছু না, মিউজিশিয়ানরা যাবেন। এভাবে আমার সাথে যোগাযোগ করা হয় এবং ওনারা যেরকম একটা পেমেন্টের কথা বলে আমার কাছে মনে ছিল এটাই তখন অনেক টাকা, তো আমি সেটাতেই রাজি হয়ে গেছিলাম। বাট আমার তরফের একটাই শর্ত ছিল যে আমাকে এক্সট্রা আর একটা টিকিট দিতে হবে, আমি একা যাব না দেশের বাইরে, আমার সাথে কেউ একজন যাবে, আমার ফ্যামিলি মেম্বার, কারণ আমি কখনো বাইরে শো করিনি একা, আমার সাথে আমার বোন যাবে, এরকম একটা কথা ঠিক হয়। ভিসা আমাদের সম্ভবত আগে থেকে ছিল আর সামথিং। আর দেন
আমার আব্বু বলে, "আচ্ছা ওরা ২ জন যাচ্ছে তাহলে তাজভীর মানে আমার ছোট ভাই তাহলে ওর টিকেট আমি দিয়ে দিচ্ছি।" তো ঘুরে ফিরে কনসার্টে যাচ্ছিলাম বাট আমরা ৩ ভাই বোন গিয়েছিলাম একসাথে। এবং আমার বোন খুব আমার চেয়ে ছোট হলেও মানে আমার বোন খুব আমার সেক্রেটারির মতো কাজ করছিল যে কনসার্টের আগে অর্গানাইজার আমাদের সবার পাসপোর্ট চাচ্ছিল। আমার বোন বলছে, "আমরা পাসপোর্ট দিব না।" পাসপোর্ট কেন আপনাকে দিব? মানে অতটুক মেয়ে সে ওই বুদ্ধি ছিল। আমি কিন্তু পাসপোর্ট দিয়ে দিচ্ছিলাম। এবং আই থিংক আমি পাসপোর্ট দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার বোন বলেছিল, "না আপনি পাসপোর্ট ফেরত দেন। কেন আপনার কাছে পাসপোর্ট থাকবে?" বলে, "না এটা নিয়ম হোটেলে যাওয়ার আগে পাসপোর্ট আমাদের কাছে জমা থাকবে। আপনারা বল কি নো পাসপোর্ট আমাদের কাছে থাকবে। আমাদের পাসপোর্ট আমাদের কাছে থাকবে।" ও এত শার্প ছিল। পেমেন্ট আপনি স্টেজে ওঠার আগে শিল্পীকে পেমেন্ট করতে হবে। মানে খুব আমার বোন খুব আর কি ওখানে মানে যেটা আমার জন্য অনেক বিগ হেল্প ছিল। কারণ আমি কথাই বলতে পারতাম না ভিতুর ডিম। তো আমি ১ম মঞ্চে ওঠার যে ব্যাপার ছিল, আমার কাছে মনে হচ্ছিল এত বড়, বড় শিল্পীদের মধ্যে প্রথমত আমাকে কেউ চিনবেই না, আমার নাম কেউ শুনেই নাই এবং আমার গান তো কেউ শুনবেই না। এটা আমার মাথাতেই ছিল। সো আমার খুব মানে টেনশন ছিল না যে উনারা তো আছে শো চালানোর জন্য। শো নিয়ে টেনশন ছিল না। আমার যে মান-সম্মান সেসবই সেটা নিয়ে আমার একটু টেনশন ছিল। আমার এখনো মনে আছে আমি ওই শোতে সম্ভবত টুটুল ভাই গিয়েছিল, মিউজিশিয়ান টুটুল ভাই গিটারে, বাপ্পিদা কিবোর্ডে, পলাশ ভাই অক্টোপ্যাডে এরকম। তো আমরা একটু গান দেখেও নিয়েছিলাম। দেন আমি একটা লাল শাড়ি পরেছিলাম। মানে দেখেন কত আগে থেকে আমি শাড়ি পরি। আমি লাল একটা শাড়ি পরেছিলাম, লাল চুমকির কাজ করা শিফনের শাড়ি। আমার চুল ঠিক এই কাটটাই তখনই স্টেপ, স্টেপ করে কাটা। লাল লিপস্টিক, স্টোনের ঝকঝকে গয়না। মানে বয়সের চেয়ে অনেক বড় লাগতো দেখতে। একটু আমি ইচ্ছা করে একটু বড় সাজতাম। তো আমি ১ম মঞ্চে উঠবো। যখন আমাকে বলল, "আপনি আগে উঠবেন", তখন হঠাৎ করে আমার পৃথিবীটা ব্ল্যাংক হয়ে গেল। আমি দেখলাম আমার হাত-পা বরফের মতো ঠান্ডা এবং আমি শূন্যে ভাসছি, অনুভূতিহীন। মানে স্পেসে মানুষ যেভাবে ভাসতে থাকে আমি সেভাবে ভাসছি এবং আমি ব্যাক স্টেজে দাঁড়িয়ে আমি বললাম, "আমি কেন? আমাকে মাঝখানে দেন। আমার গান কে শুনবে? ভালো কাউকে দিয়ে শুরু করেন।" বলে, "এখনই আপনি উঠবেন।" মানে আমাকে যেটা বলল সেটাই করতে হবে। তো মেবি আমার ভাই-বোন আমাকে উৎসাহ দিচ্ছিল, বাট আসলে আমার কানে কিছুই যাচ্ছিল না। আমি টোটালি ব্ল্যাংক ছিলাম। আই থিংক লন্ডনের লোগান হল বলে একটা হল ছিল। মানে একটা সিটও খালি ছিল না। আ দর্শক ভরা একটা হল। আমি কাঁপছিলাম না কি হয়েছিলাম আমি জানি না। তো যখন মঞ্চে আর আমাকে কেউ চিনবে না। এটাই ছিল আমার একটা রিলিফ পয়েন্ট যে আমাকে কেউ চিনে না, আমার সব মাফ। যখন আমার নামটা ঘোষণা করলো, "এখন আপনাদের সামনে আসবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।" এই জাস্ট আমার নামটা মঞ্চে ১ম আমি শুনলাম এবং এরপরে আমি একটু ভয়ংকর চিৎকার শুনতে পেলাম যে আমার গায়ে কাঁটা দিচ্ছে। অডিয়েন্সের যে একটা চিৎকার আমি শুনলাম, এটা হচ্ছে ১ম অডিয়েন্সের সাথে আমার ফেস টু ফেস তাদেরকে দেখা, জানা এবং তাদের কাছে আমার যে একটা গ্রহণযোগ্যতা আছে বা তারা আমাকে ভালোবাসে এবং তাদের এক্সাইটমেন্টের যে একটা চিৎকার, সেদিনের পর থেকে সেদিন আমার একটা দরজা খুলে গেল হঠাৎ করে। একটা মানে আমি মনে হচ্ছে একটা লাইট দেখতে পেলাম কোথায় যেন। আই থিংক স্টেজ লাইট ছিল বাট ওটা আমাকে স্টেজ লাইট মনে হচ্ছিল না। একটা কোনো দূরের একটা হয়তো কোনো একটা আলো ছিল যেটা আমাকে একটা রাস্তা দেখালো এবং আমার হঠাৎ মনে হলো এটা আমার জায়গা, এটা আমার ঘর, মঞ্চটা আমার। এই বোধটা আমার ভিতরে আসলো এবং সাথে, সাথে আমার শরীরে রক্ত চলাচল শুরু হলো। আমি দেখলাম আমার হাত কাঁপছে না, ঠান্ডা না। আমি খুব কনফিডেন্টলি মঞ্চে উঠলাম এবং মঞ্চে উঠে আমি এমন পারফরম্যান্স করলাম এবং গাইলাম, কেউ বলতে পারবে না এটা এই ছোট্ট মেয়েটার ১ম পারফরম্যান্স স্টেজের। সেদিন থেকে আমি বুঝলাম স্টেজ আমাকে ভালোবাসে, আমি স্টেজকে ভালোবাসি, দর্শক আমাকে ভালোবাসে, আমি দর্শককে ভালোবাসি এবং এরপরে আ স্টেজের প্রতি আমার ভীষণ একটা আকর্ষণ শুরু হলো। আমি আস্তে, আস্তে বুঝলাম আমার আর্টিস্ট হিসেবে আমার ভ্যালুটা কী বা আমার এই মুহূর্তে ভ্যালু কী
মানে আমি প্রফেশনালি বিষয়টা হ্যান্ডেল করা আস্তে আস্তে শিখলাম। কিভাবে টাকা পয়সার ব্যাপারটা ডিল করতে হয়, কিভাবে আমার জার্নির কমফোর্টটা আমাকে দেখতে হবে, কিভাবে মিউজিশিয়ান হ্যান্ডেল করতে হবে, কিভাবে আমার সাথে মিউজিশিয়ানরা সম্মান শ্রদ্ধার সাথে কাজ করতে পারবে, তারা কিভাবে তাদের পেমেন্টটা এনশিওর হবে, সব কিছু সাউন্ড কোয়ালিটির দিকে আস্তে আস্তে, যেগুলো প্রথমে আমার মানে কনসার্ন ছিল না, আস্তে আস্তে আমি সব শিখেছি। এবং পরবর্তীতে এখানে শ্রদ্ধেয় তপনদার কথা আমাকে বলতেই হয়। উনি অনেক কনসার্ট করতেন তখন, এবং অনেক বড় শিল্পী যখন কনসার্ট করেন তখন সাথে একজন মোটামুটি পরিচিত ফিমেল, মানে অনেক বড় ফিমেল আর্টিস্ট থাকলে একজন মোটামুটি পরিচিত মেল আর্টিস্ট। তো অনেক বড় একজন তপনদা, এত বড় একজন আর্টিস্ট, উনি সাথে একজন মোটামুটি কাজ চালানোর একজন ফিমেল আর্টিস্ট যখন লাগতো তখনই দাদা আমাকে ডাকতেন। তো দাদার সাথে যে মঞ্চে, দাদাও মঞ্চে খুব মজা করতেন, আমার স্টাইলটা আলাদা, ওনার স্টাইলটা আলাদা, এটা একটা গুড কম্বিনেশন শুরু হলো। এবং দাদার সাথে আমিও অনেক শো করেছি, সেটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আরও ক্যারিয়ারের অনেক ক্ষেত্রে আমি অনেক মানুষের অনেক হেল্প পেয়েছি, যেমন টেলিভিশন চ্যানেলে যেখানে বিষের কাটা প্রচার করার জন্য আমি স্পেশালি তুষার ভাইকে, আব্দুল তুষার ভাইকে থ্যাঙ্কস দিতে চাই সব সময়, ইমপ্রেস টেলিফিল্মকে থ্যাঙ্কস দিতে চাই আমাকে সব সময় সহযোগিতা করার জন্য, প্রণব আঙ্কেল অ্যান্ড এভরিওয়ান, মানে সবাই আমাকে এত ভালোবেসেছে যে আমার জার্নিটা, আমি ফিজিক্যালি অনেক কষ্ট করেছি, মেন্টালি অনেক স্ট্রেসড ছিলাম, ফিজিক্যালি স্ট্রেসড ছিলাম, কিন্তু আমার একটা ভরসার জায়গা ছিল যে না, এই মানুষগুলো আমার উপর আস্থা রাখছে, তো আমাকে আরও ভালোভাবে কাজ করতে হবে। এবং পৃথিবীর কোনো ঝড় বৃষ্টি, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমি যদি আপনাকে কথা দিই যে আমি আজকে আসব, আমি সত্যি আসব, এই ব্যাপারটা আমার খুব ছিল, এখনও আছে। এটা, এই যে কথা দিয়ে কথা রাখা, মানে এই ব্যাপারটা আমার ভিতর আছে। এমনও একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি। ফুয়াদ নামে আমাদের একজন মিউজিশিয়ান ছিল, ও মারা গেছে, আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। একদিন সকাল 11টার সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করে, আপা আপনি কি বাসায়? সে হ্যাঁ। আমি আপনার বাসার নিচে। সে কেন? বলে একটু আপনার সাথে কথা বলবো। সে হ্যাঁ, আমি তোকে চিনি, তুই করে বলি, আদর করি, বল। হঠাৎ করে সে এমনভাবে আমাকে রিকোয়েস্ট করা শুরু করলাম, সে কী হয়েছে? বলে আপা আজকে আপনাকে সিলেট যেতে হবে। আজকে? আমি বললাম আজকে কেন, মানে এটা কি কথা, আজকে? বলে আপনি তো ফ্রি আছেন আপা, প্লিজ চলেন। কেন? বলে যে যেই ফিমেল আর্টিস্টের যাওয়ার কথা, উনি অ্যাডভান্স নিয়েছে বড় একটা অ্যামাউন্ট, ওনার বাসার নিচে সকাল 7টা থেকে এই 10টা 10:30 পর্যন্ত আমরা গাড়ি নিয়ে বসা, মাইক্রো নিয়ে, উনি ফোনও ধরছে না, উনি দরজা খুলছে না, আর বাসার লোক বলে দিয়েছে উনি সারা রাত জাগছে, উনি এখন বার হবেন, উনি পরে বের হবেন, উনি ঘুমাচ্ছে, ওনার যেন ডিস্টার্ব না করা হয়, উনি অনেক বড় শিল্পী। এখন ওর শো, ওর নাকি পোস্টার ছাপা হয়েছে, হ্যাঁ, সেইটা তো মানে হতে পারে না আরেকজনের প্রোগ্রাম। বলে যে আর একটা জিনিস হচ্ছে আপা, আমি জানি আপনি ফ্লাইটে যান সব জায়গায়, এটার জন্য কিন্তু টিকিট করা হয় নাই, কারণ উনি মাইক্রোতে যেতে রাজি হয়েছিলেন, তো মাইক্রোতেই কষ্ট করে যেতে হবে। আমি অনেক চিন্তা করে দেখলাম, বললো যে আপা আমরা যদি আপনাকে নিতে না পারি, কারণ একজন সাবস্টিটিউট তো লাগবে, আমি যাকে ইচ্ছে তাকে নিলে হবে না, কারণ আসলে অনেক বড় একজন শিল্পী, কিন্তু উনি ফোন ধরছে না, বাট অ্যাডভান্স নিয়েছেন। তো আমি প্রথমে টিকিটের ব্যবস্থা ফোন করে দেখলাম না, আসলে টিকিট অ্যাভেলেবল নাই। তাহলে আচ্ছা, তাহলে তো মাইক্রোতেই যেতে হবে। রিটার্ন টিকিটটা পরের দিনের কেটে নিলাম, এবং যেহেতু অলরেডি বিপদে আছে, অলরেডি একটা অ্যামাউন্ট পে করেছে, তো আমি ওকে বিপদের অবস্থায় একটা আকাশ কুসুম পেমেন্ট চেয়ে ওকে আরও বিপদে না ফেলে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ফুল পেমেন্টটা কত কথা হয়েছিল ওই শিল্পীকে নিয়ে। বললো ধরেন 10 টাকা, আমি তুলনা হিসাবের জন্য এক্সাম্পল হিসাবে দিচ্ছি। বলে আপা উনি কিন্তু মনে করেন 5 টাকা নিয়ে নিয়েছে 10 টাকা থেকে, এই কারণ আপনি যা চান আমরা দিতে বাধ্য, পার্টি দিবে, এটা কোনো কথা না, আপনাকে মানে আমি না, আর 5 টাকা বাকি, আমি 5 টাকাই নেব, বাট ওই 5 টাকা কিন্তু আমার পেমেন্ট না, তখন হয়তো আমার পেমেন্ট আসলে 15 বা 20 টাকা। তো বাট স্টিল আমি ওই যে ওদেরকে প্রেশার না দিয়ে আমি আসলে গিয়ে প্রোগ্রামটা করে এসেছি। আল্লাহর কি রহমত, যে শিল্পী মিস করেছে একবারও তার কথা কেউ বলেনি, কারণ আমাকে দেখে দর্শক অলরেডি তাদের মানে তারা অনেক খুশি ছিল। খুবই সুন্দর শো করে সেদিন
ওখানে থেকে পরের দিন ফ্লাইটে চলে এসেছি। তো এরকম ছোট, ছোট অনেক মঞ্চের ঘটনা আমার আছে। আমি যেটা বলছিলাম যে আমি কষ্ট করেছি অনেক এবং আমি কথা দিয়ে কথা রেখেছি এবং মানুষ যখন প্রবলেমে পড়েছে যেকোনো ক্ষেত্রে আমি সেটা সলভ করার চেষ্টা করেছি। সেখানে আমি কে, আমি কি, আমি কার মেয়ে, আমি কোথায় চড়বো না, কোথায় যাবো না, কোথায় ঘুমাবো না, এই ব্যাপারগুলো আমি কখনো কাউকে দেখাইনি। আমি একদম প্রফেশনালি কাজ করার চেষ্টা করেছি। এই ক্রেডিটটা আমি নিজেকে সবসময় দিতে চাই। আমি খুবই প্রফেশনাল একজন মানুষ কাজের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে অলসতা করি না। এমনিতে একটু অলস, বাট কাজের ক্ষেত্রে আমার কোনো সত্যি অলসতা কাজ করে না এবং এখনো মঞ্চে আমি ঠিক সেই 97-98 এর যে লন্ডন লোগান হলের যে কনসার্টে যেই আঁখি, যে একটা বড় লাইট চোখের সামনে দেখে কি যেন একটা খুঁজে পেয়েছিল, সেই আলোর ছটা আমি এখনো মঞ্চে খুঁজে পাই। এবং সেই আলোর বিচ্ছুরণ হয়তো আমার থেকে দর্শকের মাঝেও চলে যায় বা দর্শকের আলোর বিচ্ছুরণ আমার মাঝে আসে। যেটাই হোক, আমি এটা এখনো এনজয় করি এবং যতদিন আমি পারবো মঞ্চকে আমি ভালোবেসে যাব। কারণ এখানে আমি সবচেয়ে বেশি দর্শকের ভালোবাসা পাই এবং এই ভালোবাসার লোভটা এখনো আছে।